সেই জায়গায় দাঁড়িয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়টা অবশ্যই খানিকটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এই জিম্বাবুয়ে ট্যুরে কিন্তু ভারতের আমাকে যদি কোথাও একটা অল্টারনেশন করতে হয়, আমি লক্ষণকে সেখানে দেখতে চাই যে লক্ষণ টেস্ট টিমের সঙ্গে কেমন কাজ করছেন। তাই সে হয়তো ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেকে সফল হতে দেখতে চায়, বা ক্রিকেটারদের মানসিকতা যখন সেই জায়গায় পৌঁছে গেছে, অন্তত সেই দ্বীপগুলোর যারা টেস্ট ক্রিকেটের থেকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে, সেইখানে একজন ক্রিকেটার। নমস্কার, উইলর উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আহ, আপনারা এই অনুষ্ঠানটা যখন দেখবেন ততক্ষণে ভারতীয় দল বোধহয় জিম্বাবুয়ে সফর শেষ করে ভারতে ফিরে এসেছে। এবং সবচেয়ে যেটা ভালো লাগার বিষয়, অন্তত ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য, যে অবশেষে ভারতীয় দল জয়ের রাস্তায় ফিরলো। হতে পারে সেটা জিম্বাবুয়ের বিরুদ্ধে, কিন্তু অন্তত জয়ের রাস্তাটাই ফিরলো। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে উপর্যুপরি হারের ফলে যে একটা মানে বলা যায় যে একটা একটা অবশ্যই একটা নেগেটিভ পরিবেশ বা একটা বাতাবরণ তো তৈরি হয়েছিল। এবং সেখান থেকে সেই ছোট মানে জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে হলেও সেই জয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিরিজ জয়টা, এবং সেটা 0-3 ব্যবধানে। আরো গুরুত্বপূর্ণ একটা কারণে, সেটা হচ্ছে আমরা কিন্তু দেখেছি 1.5 মাস আগে বা 1 মাস আগে ভারত আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরেছে। যে আয়ারল্যান্ড যে আয়ারল্যান্ডের ফুল স্ট্রেংথ ছিল না, বিভিন্ন ইনজুরি সংক্রান্ত কারণে আয়ারল্যান্ডের বেশ কয়েকজন খেলোয়াড় আনঅ্যাভেলেবেল ছিলেন ভারতের বিরুদ্ধে সিরিজে, তা সত্ত্বেও কিন্তু ভারত আয়ারল্যান্ডকে হারাতে পারেনি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে শক্তির বিচারে, টি-20 ফরম্যাটে শক্তির বিচারে আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের প্রথম সারির দল মানে যেখানে খেলেনি, সেই আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের মধ্যে খুব একটা শক্তির পার্থক্য আছে বলে মনে হয় না। সেই জায়গায় অবশ্যই জিম্বাবুয়ের বিরুদ্ধে এই সিরিজ জয়টা, যখন তারা আয়ারল্যান্ডের কাছে হেরেছে এবং সেটা নিয়ে সমালোচনা করা হয়েছে, সুতরাং বা ভারতীয় দলকে সমালোচিত হতে হয়েছে সেই পারফরমেন্সের জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়টা অবশ্যই খানিকটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এই জিম্বাবুয়ে ট্যুরে কিন্তু ভারতের অন্তত বোলিংটা অন্তত প্রথম সারির বোলিং ছিল না। একদম অনভিজ্ঞ একটা বোলিং লাইন আপ নিয়ে সেখানে ভারতীয় দল গেছিল, ফলে সেই নতুন বোলারদের নিয়ে জয় পাওয়াটাও আরো সিগনিফিক্যান্ট। তবে আরেকজনের উপস্থিতির কথা অবশ্যই বলতে হয়, সেটা হচ্ছে ভিভিএস লক্ষ্মণ। জানি না তার তার উপস্থিতি ভারতীয় দলকে ড্রেসিং রুমে বাড়তি কোনো সুবিধা দেয় কিনা, বা দিলেও সেটা নিয়ে হয়তো অন্য পরিসরে আলোচনা করা যেতে পারে। কিন্তু যেটা একটা একটা জিনিস খুব অদ্ভুত লাগে, সেটা হচ্ছে এটা ঠিক যে গৌতম গম্ভীর ভারতের স্থায়ী কোচ, ফলে এবং এবং যেভাবে আজকে ইন্টারন্যাশনাল শিডিউলগুলো রয়েছে, তাতে করে সমস্ত ট্যুরে তাকে যাওয়া সম্ভব নয়। বিশেষত এখানে ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার 3 দিনের মধ্যে জিম্বাবুয়ে সিরিজ বোধহয় শুরু হয়ে গেছিল, 3 বা 4 দিনের মধ্যে। তো সেটা খুব টাফ একজন একজন কোচের পক্ষে, এবং তারও হয়তো খানিকটা কিছু ক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রয়োজন কিনা জানি না, তার ক্ষেত্রে শব্দটা ব্যবহার করা যায় কিনা। তবে যেটা অদ্ভুত লাগে সেটা হচ্ছে, যদি বেসিক্যালি মানে বেসিক জায়গা থেকে দেখা হয়, সেটা আমরা কোচ হিসেবে অভিহিত করি এই ফরম্যাটে বা এই স্টেজে, ম্যানেজার বলি বা মেন্টার বলি, যাই বলি না কেন, একটা এটা এটা অনস্বীকার্য যে ভিভিএস লক্ষণকে যে যে ভূমিকাতেই আমরা দেখি না কেন ভারতীয় দলের জন্য, তিনি বোধহয় অনেক বেশি ফিট লাল বলের ক্রিকেটের জন্য এই টি-20 ফরম্যাটের থেকে, সেটা কোচ, মেন্টার, ম্যানেজার যে ভূমিকাতেই আমরা দেখি না কেন। সেইখানে আমার অদ্ভুত লাগে যখন এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় যে ভারতের স্থায়ী কোচ গৌতম গম্ভীর কোনো ট্যুরে আনঅ্যাভেলেবেল বা যেতে পারছেন না, বা কোথাও একটা স্টপ গ্যাপ দরকার হয়েছে, সেখানে সাধারণত সাদা বলে ক্রিকেটের জন্য, টি-20 ফরম্যাটের জন্য লক্ষণকে ব্যবহার করা হয়। আমি আমি মানে অনেক বেশি খুশি হতাম যদি এইরকম একটা কোনো টেস্ট সিরিজের জন্য, এবার বলতেই পারে যে টেস্ট সিরিজ তো সবই ডব্লিউটিসির আন্ডারে মধ্যে, ফলে গুরুত্ব রয়েছে, ঠিক কথা অবশ্যই। কিন্তু এই ধরুন কিছুদিন আগে যেটা আফগানিস্তানের বিরুদ্ধে যে সিরিজটা হলো বা যে টেস্টটা ভারত খেললো, সেইখানে অন্তত গৌতম গম্ভীরকে সেইখানে আমাকে যদি কোথাও একটা অল্টারনেশন করতে হয়, আমি লক্ষণকে সেখানে দেখতে চাই যে লক্ষণ টেস্ট টিমের সঙ্গে কেমন কাজ করছেন। কারণ মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সাদা বলের ফরম্যাটে অভিভাবক হিসেবে বা টিমের সঙ্গে থাকার থেকে
সিনিয়র পর্যায়ে লাল বলের ফরম্যাটে এই একই ভূমিকায় লক্ষণ বোধহয় অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করবেন, এবং সেটা বোধহয় লক্ষণের জন্য খানিকটা হলেও বেটার জায়গা। আর এই লাল বলের প্রসঙ্গ যখন উঠলো, সেখানে আর একটা কথা, মানে আর একটা বিষয় উত্থাপন না করে পারা যাচ্ছে না, সেটা হচ্ছে এই যে লাল বল এবং সাদা বলের ক্রিকেটের যে পার্থক্য, এবং এবং তার মধ্যে সেটা কিভাবে আপনাকে স্থায়িত্ব দেবে একজন ক্রিকেটারকে, সেটার বোধহয় একটা জ্বলন্ত প্রমাণ দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে বার্বাডোস। আমরা জানি গত সপ্তাহে আমরা হারিয়েছিলাম স্যার গারফিল্ড সোবার্সকে। তারপর বার্বাডোস সরকারের পক্ষ থেকে জানানো হয় যে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে। সেটা 29 তারিখ বুধবার সকাল 10টায় কেনসিংটন ওভালে সেই অনুষ্ঠান শুরু হবে, এবং এবং তার প্রস্তুতি চলছে পুরো বার্বাডোস জুড়ে, এবং অভূতপূর্ব একটা প্রস্তুতি বলা যায় সব রকম ভাবে। এবং এই মুহূর্তে যদি কেউ বার্বাডোসের কোনো সংবাদ মাধ্যম বা পোর্টাল কোনো জায়গায় ফলো করে, তো সেখানে একটাই আলোচনা, সেটা হচ্ছে স্যার গারফিল্ড সোবার্স। এবং এটা খুব অদ্ভুত লাগলো, কারণ যে দেশটা লাল বলের ক্রিকেটে বিগত বেশ কিছু বছরে শুধু পিছিয়েছে, যেখানে ক্রিকেট একটা সময় প্রধান খেলা ছিল, কিন্তু পরবর্তীতে অ্যাথলেটিক্স, বেসবল এবং ফুটবলের দাপটে ক্রিকেটটা অনেকটাই পিছিয়ে গেছে, এবং সেখানে আজকের দিনে ক্রিকেট বলতে বা একটা একটা বাচ্চা যখন ক্রিকেট খেলতে আসে, সে হয়তো টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে না, সে হয়তো ফ্র্যাঞ্চাইজি লিগটাকে প্রাধান্য দেয়, সে হয়তো ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেকে সফল হতে দেখতে চায়, বা ক্রিকেটারদের মানসিকতা যখন সেই জায়গায় পৌঁছে গেছে, অন্তত সেই দ্বীপগুলোর যারা টেস্ট ক্রিকেটের থেকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে, সেইখানে একজন ক্রিকেটার যিনি 50 বছরেরও বেশি আগে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন, তাকে নিয়ে যে উন্মাদনা, তাকে নিয়ে যেভাবে রাষ্ট্রীয় মর্যাদায় তার মানে শেষ কৃত্য পরিকল্পনা করা হয়েছে, যেভাবে তাকে নিয়ে অনুষ্ঠান করা, এবং যে উন্মাদনা মানুষের মধ্যে যে সাড়া, সেটা দেখা যাচ্ছে বার্বাডোসের যে কোনো প্ল্যাটফর্ম যদি কেউ ফলো করেন তাহলেই সেটা বোঝা যাবে। সেখানে প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ, ক্রিকেটার, পুরোনো দিনের ক্রিকেটার, প্রত্যেকে এটার সঙ্গে জড়িয়ে একটা অদ্ভুত উন্মাদনা। এবং আমি দেখছিলাম একটা ইন্টারভিউ যেখানে সোবার্সের ছেলেও বলেছেন যে এটা একটা সেলিব্রেশন, যেন মানে বুধবার কেনসিংটন ওভালে যেটা হবে বা সেটা যেন একটা সেলিব্রেশন। তো এইটা কিন্তু প্রমাণ করে দেয় অনেক ক্ষেত্রে যে লাল বলের ক্রিকেটের গুরুত্বটা কতখানি, যেটা আমাদের ক্ষেত্রে আমাদের দেশে রিসেন্টলি, মানে শেষ কিছুদিন ধরে অন্তত, এটা যেন কোথাও মনে হচ্ছে আমরা লাল বলের ক্রিকেটের থেকে মানে ভারতীয় সিনিয়র পর্যায়ে, অবশ্যই আমি জুনিয়র পর্যায়ের কথা বলছি না, কারণ সেখানে বিসিসিআই বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে যেগুলো সবসময় লাল বলকে বেশি প্রাধান্য দিচ্ছে, কিন্তু ভারতীয় সিনিয়র দলের পারফরমেন্স দেখে বারবার যেন মনে হচ্ছে কোথাও যেন আমরা সাদা বলের ফরম্যাটের লাল বলটা খেলতে চাইছি, আমরা যেন সাদা বলের নিউক্লিয়াসটা দিয়ে লাল বল খেলতে চাইছি। এর আগে 2-3 বছর আগে পর্যন্ত কিন্তু বিষয়টা উল্টো ছিল। কোথাও একটু যেন সিনিয়র পর্যায়ে প্রাধান্য দেওয়ার জায়গাটা বোধহয় একটু সরে গেছে বলে মনে হয়। আজকে এই জিনিসটা কিন্তু দেখিয়ে দিল ক্রিকেট দুনিয়ায়, মানে ক্রিকেটার হিসেবে যদি কেউ কোনো ক্রিকেটার স্থায়িত্ব লাভ করতে চান, এখনো এই চূড়ান্ত T20 100 সাদা বলের যুগে এখনো কিন্তু শেষ কথাটা বোধহয় বলে যাবে লাল বলের ক্রিকেট। ফলে সেইটাকে সেই কারণে আরো বেশি করে মনে হয় যে লক্ষণের মতো লক্ষণের মতো ক্রিকেট বোধ সম্পন্ন একজন মানুষকে এই হঠাৎ করে সাদা বলের একটা টুর্নামেন্টের দায়িত্ব না দিয়ে যদি তাকে লাল বলের ভারতীয় সিনিয়র দলের সঙ্গে কোথাও কোনোভাবে যুক্ত করা যায়, সেটা বোধহয়, বা যদি স্টপ গ্যাপ হিসেবেও, এই যে যেমন আফগানিস্তান টেস্টের কথা বললাম, এইরকম একটা জায়গায়ও যদি কোথাও তাকে ব্যবহার করা যায়, সেটা বোধহয় ভারতীয় ক্রিকেটের জন্য খানিকটা হলেও বাড়তি সুবিধা দেবে, ভারতীয় ক্রিকেটারদের অন্তত বাড়তি সুবিধা দেবে বলে মনে হয়।